আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লার্ন অন। আজকে আমরা ক্লাস 9-10-এর তোমাদের নিউ সিলেবাসের ফার্স্ট ইউনিট লেসন 1 করতে যাচ্ছি। লেসন 1 হলো বঙ্গবন্ধুস ফ্যামিলি ইন 1971, অর্থাৎ 1971 সালে বঙ্গবন্ধুর পরিবার। চলো প্যাসেজটিতে ঢুকে যাই। ফার্স্ট লাইনে দেখো, ইট ওয়াজ দ্য নাইট অফ 25th মার্চ 1971, অর্থাৎ এটা ছিল 1971 সালের 25শে মার্চের রাত। There was a full of quietness at বঙ্গবন্ধু's home at ধানমন্ডি রোড নং 32 throughout the day. সেখানে বঙ্গবন্ধুর বাসা ধানমন্ডি রোড নম্বর 32, সারাদিন জুড়ে সেখানে ছিল একদম পুরোপুরিভাবে নীরবতা, মানে একদম পিন ড্রপ সাইলেন্স, যেটাকে বলি ফুল অফ কোয়াইটনেস। ওকে, মানে সেই দিনটি জুড়ে ছিল, সারা দিন জুড়ে ছিল, থ্রু আউট দ্য ডে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যান্ড হিজ ফ্যামিলি মেম্বার্স কুড অ্যাপ্রিহেন্ড দ্যাট সামথিং ট্র্যাজিক ওয়াজ গোয়িং টু হ্যাপেন, অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যরা কুড অ্যাপ্রিহেন্ড হচ্ছে আমার ভার্ব, অর্থাৎ অনুধাবন করা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যরা অনুধাবন করতে পেরেছিল যে সামথিং ট্র্যাজিক ওয়াজ গোয়িং টু হ্যাপেন, যে কিছু ভয়ঙ্কর খারাপ কিছু হতে চলেছে। সামথিং ট্র্যাজিক, ভয়ঙ্কর কিছু। গান শটস ওয়ার হার্ড অ্যারাউন্ড দ্য সিটি, সারা শহর জুড়ে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছিল। বঙ্গবন্ধু's eldest son Sheikh Kamal was out of home for forming barricades against the Pakistan army who had been killing people indiscriminately that night, অর্থাৎ বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র, এল্ডেস্ট সন মানে সবচেয়ে বড় পুত্র, শেখ কামাল ওয়াজ আউট অফ হোম, সেদিন বাড়ির বাইরে ছিলেন, ফর ফর্মিং অর্থ গঠন করা, ফর ফর্মিং ব্যারিকেডস এগেনস্ট দ্য পাকিস্তান আর্মি, অর্থাৎ পাকিস্তানি সৈন্যবাহিনীদের বিরুদ্ধে প্রতিবন্ধকতা। ব্যারিকেডস অর্থ প্রতিবন্ধকতা, অর্থাৎ এই প্রতিবন্ধকতা তৈরি করার জন্য তিনি বাড়ির বাইরে ছিলেন। এই পাকিস্তানি আর্মি সম্পর্কে দেখো এক্সট্রা তথ্য দিচ্ছে এই হু। ওকে, এটা পাকিস্তান আর্মিকে নিয়ে বলছে যে হু হ্যাড বিন কিলিং পিপল ইনডিসক্রিমিনেটলি দ্যাট নাইট, যারা কিনা সেই রাতে মানুষ হত্যা করছিল নির্বিচারে। ইনডিসক্রিমিনেটলি অর্থ হচ্ছে নির্বিচারে, সেদিন রাতে গণহত্যা চালিয়ে যাচ্ছিল এই পাকিস্তানি আর্মি, পাকিস্তানি সেনাবাহিনী। মূলত তাদের বিরুদ্ধে প্রতিবন্ধকতা তৈরি করতে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল সেদিন বাড়ির বাইরে ছিলেন। বঙ্গবন্ধু ডিসাইডেড টু সেন্ড দ্য গার্লস অফ দ্য ফ্যামিলি to a safer place for the night and he gave their responsibility to his son-in-law Mr. Wajid Mia. বঙ্গবন্ধু সিদ্ধান্ত নিলেন যে তিনি তার পরিবারের যত মেয়ে সদস্য আছে তাদেরকে একটা নিরাপদ স্থানে, সেফার প্লেসে তিনি সেন্ড করবেন, পাঠিয়ে দিবেন ফর দ্য নাইট, সেই রাতের জন্য। এবং হি গেভ দেয়ার রেসপন্সিবিলিটি, এবং তিনি তাদের দায়িত্বভার অর্পণ করলেন তার জামাতা, সন ইন ল তথা জামাতার উপর, মিস্টার ওয়াজিদ মিয়া, যিনি ছিলেন তার কন্যা শেখ হাসিনার হাজব্যান্ড। নেক্সট, বঙ্গবন্ধু's daughter শেখ হাসিনা হু ওয়াজ এক্সপেক্টিং এ বেবি সুন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা, যিনি কিনা তখন সন্তান সম্ভাবনা নারী ছিলেন, অ্যালং উইথ হার সিস্টার শেখ রেহানা, তার বোন শেখ রেহানার সাথে, অ্যান্ড হার কাজিন ফরিদা, তার কাজিন সিস্টার ফরিদার সাথে, ওয়ার সেন্ট টু এ হাউস অ্যাট রোড নম্বর 15 ধানমন্ডি ফর দ্যাট নাইট। ওই রাতে শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং তার আরেকটি কাজিন সিস্টার ফরিদার সহ তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছিল ধানমন্ডির 15 নম্বর রোডের একটি বাড়িতে সেই রাতের জন্য। বঙ্গবন্ধু's ওয়াইফ বেগম ফজিলাতুন্নেসা মুজিব স্টেড উইথ হিম, কিন্তু বঙ্গবন্ধুর ওয়াইফ বেগম ফজিলাতুন্নেসা বঙ্গবন্ধুর সাথেই সেই রাতে ধানমন্ডি 32 নম্বর বাড়িতেই অবস্থান করছিলেন। জাস্ট বিফোর মিডনাইট, ঠিক রাতের মধ্যপ্রহরের আগে, বঙ্গবন্ধু সেন্ট দ্য ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স টু মিস্টার জহুর আহমেদ চৌধুরী অ্যাট চিটাগং ভিয়া ওয়্যারলেস, অর্থাৎ ঠিক মধ্যপ্রহরের আগে 25শে মার্চের রাত থেকে পাকিস্তানি হানাদার বাহিনী যখন গণহত্যা শুরু করে, তারপর 26শে মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু যখন পরিস্থিতি সম্পর্কে অবগত হয়ে যান, বুঝতে পারেন, তখন তিনি সিদ্ধান্ত নেন যে তিনি স্বাধীনতার ঘোষণা পাঠাবেন। তিনি পাঠানো জহুর আহমেদ চৌধুরীকে চিটাগংয়ে ওয়্যারলেসের মাধ্যমে, অর্থাৎ তারবিহীন বেতারের মাধ্যমে তিনি জহুর আহমেদের কাছে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠিয়ে দেন।
অ্যাট দ্য ডার্কেস্ট পার্ট অফ দ্য নাইট, সেই রাতের একদম গভীর ঘন কালো সময়, দ্য পাকিস্তান আর্মি সারাউন্ডেড হিজ হোম, পাকিস্তানি সেনাবাহিনী তার ঘর ঘেরাও করেছিল অ্যান্ড স্টার্টেড ফায়ারিং অ্যাট র্যান্ডম, এবং এলোপাথারিভাবে গোলাগুলি শুরু করে দেয়। দ্য সিচুয়েশন এজিটেড বঙ্গবন্ধু মাচ অ্যান্ড হি আস্কড দেম টু স্টপ। এই পরিস্থিতিটা বঙ্গবন্ধুকে খুব চিন্তিত করে ফেলে। এজিটেড অর্থ হচ্ছে উত্তেজিত করে তোলা। ওকে, তো এই পরিস্থিতিটা বঙ্গবন্ধুকে উত্তেজিত করে তুলেছিল খুবই বেশি পরিমাণে, এবং অ্যান্ড হি আস্কড দেম টু স্টপ, তিনি পাকিস্তানি আর্মিকে বারবার বলছিলেন তাদেরকে থামার জন্য। বাট কিন্তু সুন হি ওয়াজ ইনস্ট্রাক্টেড টু গেট রেডি টু গো উইথ দেম, কিন্তু শীঘ্রই তাকে ইনস্ট্রাকশন তথা নির্দেশনা দেওয়া হলো যে তাকেও তাদের সাথে চলে যেতে হবে পাকিস্তানে। বেগম মুজিব প্যাকড হিজ নেসেসারি বিলঙ্গিংস, বেগম মুজিব তথা বেগম ফজিলাতুন্নেসা অর্থাৎ শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী তার নেসেসারি বিলঙ্গিংস অর্থাৎ প্রয়োজনীয় জিনিসপত্র তিনি প্যাক করে দেন, গুছিয়ে দেন তাকে। আফটার বঙ্গবন্ধু লেফট শি ওয়াজ অ্যাট এ লস হোয়াট টু ডু অ্যান্ড ওয়ার টু গো উইথ হার চিলড্রেন। যখন বঙ্গবন্ধু চলে গেলেন তারপর শি তথা বেগম মুজিব ওয়াজ অ্যাট এ লস, তিনি নির্বুদ্ধিতায় পড়ে গেলেন যে তিনি কি করবেন, হোয়াট টু ডু অ্যান্ড ওয়ার টু গো, কি করবেন, কোথায় যাবেন উইথ হার চিলড্রেন, তার ছেলেমেয়েদেরকে নিয়ে। However, being a supportive wife of the great leader all through her life, she soon pulled up her mental strength. সে যাই হোক, বিং এ সাপোর্টিভ ওয়াইফ অফ গ্রেট লিডার অর্থাৎ সারা জীবন ধরে যিনি একজন মহান নেতার খুবই খুবই সাপোর্টিভ তথা অনুগ্রাহী স্ত্রী হিসেবে যিনি জীবন কাটিয়েছেন, সে শীঘ্রই তার যত মেন্টাল স্ট্রেংথ ছিল, মানসিক শক্তি, তিনি পুনরায় একত্রিত করেন। পুলড আপ মানে একত্রিত করা বা অ্যাকুমুলেট বলে থাকি আমরা। ওকে, বাট কিন্তু হার অ্যাংজাইটি, তার উদ্বেগ, কন্টিনিউ টিল দ্য এন্ড অফ দ্য ওয়ার, এই যুদ্ধের শেষ অবধি সেটা অবিরত ছিল। দ্য নেক্সট ডে, পরবর্তী দিন, বেগম মুজিব হ্যাড টু লিভ হাউস নম্বর 32 উইথ হার চিলড্রেন অ্যান্ড আদার মেম্বার্স অফ হার ফ্যামিলি। কিন্তু পরবর্তী দিনই বেগম মুজিবকে তথা ফজিলাতুন্নেসাকে তার ধানমন্ডি 32 নম্বর বাড়ি ছাড়তে হলো। হ্যাড টু লিভ দ্যাট হাউস উইথ হার চিলড্রেন, তার ছেলে মেয়ে সহ, অ্যান্ড আদার মেম্বার্স অফ হার হোম, তার বাড়ির আরও অন্যান্য সদস্যদের সহিত তাকে সেই 32 নম্বর বাড়ি ছাড়তে হলো। ডিউরিং দ্য নেক্সট কাপল অফ মান্থস they moved from one shelter to another in search of a safer place. পরবর্তী কিছু মাসের জন্য, কাপল অফ মান্থস মানে কিছু মাস, দে মুভড, তারা প্রতিস্থাপন করেছে, ফ্রম ওয়ান শেল্টার টু আনাদার, একটা জায়গা থেকে অন্য জায়গায়, শেল্টার মানে আশ্রয়স্থল, এক আশ্রয়স্থল থেকে আরেক আশ্রয়স্থলে, কেন? ইন সার্চ অফ এ সেফার প্লেস, একটা নিরাপদ জায়গার সন্ধানে। ডিউরিং দেয়ার স্টে ইন দোজ প্লেসেস, ওই শেল্টারগুলোতে, আশ্রয়স্থলগুলোতে বসবাসরত সময়ে, সাম পিপল কেম ফরওয়ার্ড টু হেল্পিং দেম, কিছু মানুষ এগিয়ে এসেছিল তাদেরকে সাহায্য করার জন্য। ওয়াইল, যেখানে সাম রিফিউজ টু গিভ দেম শেল্টার ফর ফিয়ার অফ দেয়ার ওন সেফটি, যেখানে বাকি কিছু মানুষ তাদেরকে নিরাপদ জায়গা দেওয়া থেকে বিরত ছিল, কেননা তারা নিজেদের সেফটির কথা চিন্তা করে, নিজেদের নিরাপত্তার ভয়ে তারা তাদেরকে রিফিউজ করেছিল, প্রত্যাখ্যাত করেছিল যে তাদেরকে তারা সাহায্য করবে না। এখানে একটা গ্রামাটিক্যাল আমরা আইটেম দেখছি, আমরা রাইট ফর্ম অফ ভার্বে দেখে থাকি যে কেম ফরওয়ার্ড টু বা কাম ফরওয়ার্ড টু। আমরা জানি যে ইনফিনিটিভ টু প্লাস সবসময় ভার্বের বেস ফর্ম বসে, ঠিক আছে? তো এখানে যে কাম ফরওয়ার্ড টু মানে কোনো কিছুর জন্য এগিয়ে আসা বোঝাতে, এটার পর ভার্বের সাথে অলওয়েজ আইএনজি হয়, ঠিক আছে? এই জন্য কাম ফরওয়ার্ড টুর পরে হেল্পের সাথে আইএনজি হয়েছে হেল্পিং। ওকে, নেক্সট সেন্টেন্স, ওয়েন দেয়ার প্রভিশন র্যান শর্ট, এখানে প্রভিশন অর্থ হচ্ছে খাদ্য সামগ্রী, ঠিক আছে? যখন তাদের খাদ্য সামগ্রী কম হয়ে পড়লো, কমে গেল, শেখ কামাল তথা বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র, হু হ্যাড অলরেডি জয়েন্ট দ্য লিবারেশন ওয়ার, যিনি ইতিমধ্যেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে একজন সৈনিক হিসেবে, কেম টু দেম ইন ডিসগাইজ, মানে তার পরিবারের বেগম মুজিবের সাথে দেখা করতে আসতেন ইন ডিসগাইজ তথা ছদ্মবেশে, ঠিক আছে? অ্যান্ড ডেলিভার্ড সাম মানি, এবং কিছু অর্থ তার মাকে তিনি দিয়ে যেতেন তার পরিবারের অন্যান্য সদস্যদের প্রভিশন তথা খাদ্য সামগ্রী যোগানোর জন্য। প্রশ্ন হচ্ছে তিনি ডিসগাইজে কেন আসতেন, ছদ্মবেশে? কারণ তিনি যদি তার আসল পরিচয় নিয়ে আসতেন তাহলে তখনই কিন্তু তাকে পাকিস্তানি আর্মি ধরে নিয়ে তাকেও বাকিদের মতো হত্যা করে ফেলতো, এই জন্য তিনি ছদ্মবেশে আসতেন। সাম ভেরি ক্লোজ পিপল অলসো সাপোর্টেড দ্য ফ্যামিলি উইথ মানি অ্যান্ড ফুড স্টাফ, কিছু মানুষ ছিলেন, কিছু ক্লোজ খুবই কাছের মানুষজন ছিলেন যারা তার ফ্যামিলিকে সাপোর্ট করেছিল, সাহায্য করেছিল উইথ মানি অ্যান্ড ফুড স্টাফ, অর্থ এবং খাদ্য সামগ্রী সহিত। সো ফার দ্য ফ্যামিলি মেম্বার্স ওয়ার ইগনোরেন্ট অ্যাবাউট বঙ্গবন্ধুস কন্ডিশন, কিন্তু তারপরও পরিবারের সদস্যরা প্রায় সবাই অজ্ঞ ছিল। ইগনোরেন্ট অর্থ হলো অজ্ঞ, মানে অজানা, ঠিক আছে? তারা জানতেন না অ্যাবাউট বঙ্গবন্ধুস কন্ডিশন, বঙ্গবন্ধুর কন্ডিশন, অবস্থা তখন কি ছিল। কন্ডিশন অর্থ এখানে অবস্থা।
আমরা আরও জানি যে কন্ডিশন আরেকটা অর্থ হয় শর্ত, কিন্তু এইখানে কন্ডিশন হচ্ছে অবস্থা। তার ফ্যামিলি মেম্বাররা অজ্ঞাত ছিল। সাডেনলি দে কেম টু নো দ্যাট হি ওয়াজ অ্যালাইভ অ্যান্ড হ্যাড বিন টেকেন টু পাকিস্তান। হঠাৎ করে তারা জানতে পারলো, দে কেম টু নো দ্যাট হি ওয়াজ অ্যালাইভ, তিনি জীবিত ছিলেন এবং হ্যাড বিন টেকেন টু পাকিস্তান, তাকে পাকিস্তানে নিয়ে যাওয়া হয়েছিল। বেগম মুজিব স্টার্টেড টু কিপ কন্ট্যাক্ট উইথ আওয়ামী লীগ লিডার্স। বেগম মুজিব তথা ফজিলাতুন্নেসা শুরু করলেন আওয়ামী লীগ নেতৃবৃন্দদের সাথে যোগাযোগ স্থাপনের চেষ্টা তিনি শুরু করলেন। বাট সুন দ্য ফ্যামিলি ওয়াজ টেকেন টু ধানমন্ডি, হাউস নং 18 বাই দ্য পাকিস্তানি আর্মি অ্যান্ড কেপ্ট আন্ডার হাউস অ্যারেস্ট। কিন্তু শীঘ্রই পুরো পরিবারকে ধানমন্ডির 18 নম্বর বাড়িতে নিয়ে আসে পাকিস্তানি আর্মি সেনাবাহিনী এবং কেপ্ট আন্ডার হাউস অ্যারেস্ট, এবং তাদেরকে গৃহবন্দী করে তারা রাখে। হাউস অ্যারেস্ট অর্থ হচ্ছে গৃহবন্দী। However, people would come to their home with valuable information in disguise of vendors. যাই হোক, তারপরও কিছু মানুষ আসা যাওয়া করতেন তাদের বাড়িতে, would come to their home with valuable information, কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে, in disguise, এই যে ছদ্মবেশে। এর আগেও আমরা দেখেছি of vendor, vendor অর্থ হচ্ছে ক্রেতা, মানে কোনো ক্রেতা, ঠিক আছে, ফেরিওয়ালা টাইপ কোনো ব্যক্তির ছদ্মবেশে এসে বেগম মুজিবকে প্রয়োজনীয় তথ্য তারা দিয়ে যেতেন। অলসো তার সাথে সাম উড থ্রো পিসেস অফ ওয়েস্ট পেপার উইথ ইম্পর্টেন্ট ইনফরমেশন রিটেন অন দেম, এবং তার সাথে আরও কিছু কাজ করতেন। আরও কিছু মানুষ কি করতো, যে তাদেরকে কিছু ওয়েস্ট পেপারে, হ্যাঁ, কিছু ময়লা আবর্জনা কোনো কাগজে এরকম ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ তথ্য লিখে সেগুলোর উপর লিখে দে উড থ্রো পিসেস, সেগুলোর পিস তারা থ্রো করতো বেগম মুজিবের ঘরে, 18 নম্বর ঘরে তারা ছুঁড়ে ফেলে ইনফরমেশনগুলো পাঠানোর চেষ্টা করতো। ইন দ্য মান্থ অফ মে মাসে দ্য সেম ইয়ার, অর্থাৎ একই বছর 1971 সাল, এখনও যুদ্ধ শেষ হয়নি, মে মাসে পাকিস্তান আর্মি সেট ফায়ার টু বঙ্গবন্ধু টুঙ্গিপাড়া হোম ইন ফ্রন্ট অফ হিজ প্যারেন্টস। পাকিস্তান আর্মি কী করলো, সেট ফায়ার, আগুন জ্বালিয়ে দিল বঙ্গবন্ধুর টুঙ্গিপাড়ার বাড়িতে, ইন ফ্রন্ট অফ হিজ প্যারেন্টস, তার বাবা মার চোখের সামনে। এ ইয়াং ম্যান ফ্রম দ্য ভিলেজ, একজন যুবক বয়সী লোক তার সেই গ্রামের, প্রোটেস্টেড অর্থ প্রতিবাদ করলো দ্য ইভিল ডিড, এই যে ইভিল অর্থ খারাপ, এই খারাপ, আর ডিড অর্থ হচ্ছে কাজ, ঠিক আছে। এই ডিডের কিন্তু বানান আমরা খেয়াল রাখবো, আর আমরা যে টু ডিড পাস্ট ভার্ব দেখি এটা কিন্তু আলাদা, ঠিক আছে, দুটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। এটার অর্থ কাজ, এটা একটা জাস্ট অক্সিলারি একটা ভার্ব। ওকে, তাহলে ভিলেজের একজন ব্যক্তি এই খারাপ কাজে তিনি প্রতিবাদ জানানোর জন্য হি ওয়াজ শট ডেড, তাকে গুলি করে হত্যা করা হয়। Both parents of Bangabandhu fell ill in October and were admitted to the PG hospital. বঙ্গবন্ধুর উভয় প্যারেন্টস তথা উভয় বাবা মা দুজনই অসুস্থ হয়ে পড়েন, ফেল ইল মানে অসুস্থ হয়ে পড়া, অক্টোবর মাসে, অ্যান্ড ওয়ার অ্যাডমিটেড টু পিজি হসপিটাল, এবং তাদেরকে অ্যাডমিট করা হয়, ভর্তি করা হয় পিজি হাসপাতালে। বেগম মুজিব অ্যান্ড হার ফ্যামিলি, বেগম মুজিব এবং তার পরিবারের সদস্যরা ওয়ার অ্যালাউড টু ভিজিট দেম, তাদেরকে পারমিশন দেওয়া হয়েছিল, দে ওয়ার অ্যালাউড, তার শ্বশুর শাশুড়িকে তথা বঙ্গবন্ধুর প্যারেন্টসদেরকে দেখতে যাওয়ার জন্য তাদের পারমিশন দেওয়া হয়েছিল 2 or 3 টাইমস, অর্থাৎ 2-3 বার, এ উইক, সপ্তাহে, ফর অ্যান আওয়ার, 1 ঘন্টার জন্য, ঠিক আছে। তাহলে বেগম মুজিব এবং তার পরিবারের সদস্যদেরকে অ্যালাউ করা হয়েছিল তার অসুস্থ পিতামাতাকে দেখতে যাওয়ার জন্য সপ্তাহে 1 ঘন্টার জন্য 2-3 বার, এর বেশি না। However, that created the opportunity for them to establish a better communication with the freedom fighters. এই যে সুযোগটা, অসুস্থ মা বাবাকে দেখতে যাওয়া, এইটা তৈরি করে দিয়েছিল একটা সুযোগের তাদের জন্য, টু এস্টাবলিশ এ বেটার কমিউনিকেশন উইথ দ্য ফ্রিডম ফাইটার্স, মুক্তিযোদ্ধাদের সাথে একটা ভালো যোগাযোগ রক্ষার জন্য একটা সুযোগ করে দিয়েছিল এই ভিজিটটা। বেগম মুজিব ওয়াজ এক্সট্রিমলি ওয়ারিড অ্যাবাউট হার চিলড্রেন, স্পেশালি হার ডটার শেখ হাসিনা, বিকজ অফ হার হেলথ কন্ডিশন। বেগম মুজিব খুবই চিন্তিত ছিলেন তার সকল সন্তানদের জন্যই, বিশেষভাবে তার কন্যা শেখ হাসিনার জন্য, তার শারীরিক কন্ডিশনের জন্য তিনি চিন্তিত ছিলেন, কারণ আমরা আগে জেনে এসেছি যে তিনি তখন শি ওয়াজ ক্যারিং এ চাইল্ড, অর্থাৎ তিনি সন্তান সম্ভাবা ছিলেন ওই সময়। However, she was not allowed by the Pakistani rulers to be with her daughter Sheikh Hasina when she was admitted to hospital. যখন শেখ হাসিনা হসপিটালে অ্যাডমিটেড হয়েছিলেন, ভর্তি হয়েছিলেন, তখন তথা বেগম মুজিব ওয়াজ নট অ্যালাউড, তাকে অ্যালাউ করেছিল না পাকিস্তানি রুলার্সরা তার কন্যা শেখ হাসিনার সাথে দেখা করতে যাওয়ার জন্য। মিস্টার ওয়াজেদ মিয়া তথা শেখ হাসিনার হাজব্যান্ড অ্যান্ড বঙ্গবন্ধুর সেকেন্ড সান, দ্বিতীয় পুত্র শেখ জামাল, অ্যাকম্পানিড শেখ হাসিনা টু দ্য হসপিটাল, শেখ হাসিনাকে সঙ্গ দিয়েছিল হসপিটাল পর্যন্ত। অ্যাকম্পানি মানে সঙ্গ দেওয়া।
বঙ্গবন্ধু's youngest sister, বঙ্গবন্ধুর ছোট বোন, প্রিটেন্ডিং টু বি এ হসপিটাল অ্যাটেন্ডেন্ট তথা একজন হাসপাতালের পরিচারিকা হিসেবে তিনি এন্টার দ্য হসপিটালে প্রবেশ করেন এবং লুকড আফটার হার নিজ এবং দেখাশোনা করেন তার ভাতিজি তথা শেখ হাসিনার। নিজ অর্থ ভাতিজি। ওকে, প্রিটেন্ডিং টু বি এটা হচ্ছে ইন ডিসগাইজ আমরা তখন দেখে আসলাম, এটারই হচ্ছে একটা ভার্বাল ফর্ম। হ্যাঁ, প্রিটেন্ডিং টু বি, প্রিটেন্ড করা, ভান করা। ওকে, Sheikh Hasina was blessed with a baby boy on 27 July who was later named Sajib Wajed Joy. শেখ হাসিনা একটা পুত্র সন্তান আশীর্বাদ স্বরূপ পেলেন 27 জুলাই, যার পরবর্তীতে নাম রাখা হয় ওয়াজ লেটার নেমড সজীব ওয়াজেদ জয়। সজীব ওয়াজেদ জয় নামে নামাঙ্কিত করা হয় তার পুত্র সন্তানকে। As the Pakistan army often used to threaten Sheikh Jamal that they would hang him upside down, he, finding an opportunity, fled from the hospital and joined the freedom fighters. আচ্ছা, সেন্টেন্সটা বড়, একটু ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করি। As the Pakistan army often used to threaten Sheikh Jamal, যেহেতু পাকিস্তান সেনাবাহিনী সবসময় শেখ জামালকে, বঙ্গবন্ধুর দ্বিতীয় পুত্র শেখ জামালকে হুমকি দিত যে তারা তাদেরকে কী করবে, দ্যাট দে উড হ্যাং হিম আপসাইড ডাউন, এবং তারা তাকে উল্টো করে ঝুলিয়ে রাখবে তাকে। হি অর্থাৎ শেখ জামাল ফাইন্ডিং অ্যান অপরচুনিটি, একটা সুযোগ পাওয়ার সাথে সাথে ফ্লেড ফ্রম দ্য হাসপাতাল থেকে পালিয়ে যায় অ্যান্ড জয়েন্ট দ্য ফ্রিডম ফাইটার্স, এবং সেও তার বড় ভাই শেখ কামালের মতো মুক্তিযোদ্ধাদের সাথে যুক্ত হয়ে যায়। ফাইনালি দ্য ভিক্টরি ডে অ্যারাইভড, অবশেষে বিজয়ের দিন আসে। দেয়ার ওয়াজ জয় এভরিওয়্যার, সারা দেশে আনন্দের বন্যা বয়ে চলেছিল সেদিন। বাট বঙ্গবন্ধু's ফ্যামিলি ওয়াজ ইয়েট টু বি ফ্রিড ফ্রম ক্যাপটিভিটি, কিন্তু বঙ্গবন্ধুর ফ্যামিলির তখনও এই বন্দি দশা থেকে, ক্যাপটিভিটি অর্থ বন্দি দশা, এই বন্দি দশা থেকে ফ্রি হওয়ার অর্থাৎ স্বাধীন হওয়া তখনও বাকি ছিল। ঠিক আছে, ইয়েট টু বি ফ্রিড মানে ইয়েট মানে তখনও। আচ্ছা, দ্য পাকিস্তানি অকুপেশনাল ফোর্সেস তথা পাকিস্তানি দখলদার বাহিনীরা ওয়ার স্টিল কর্ডোনিং বঙ্গবন্ধু's হাউস, তখনও স্টিল তারা বঙ্গবন্ধুর বাড়ি ঘেরাও করে রেখেছিল। কর্ডনিং মানে ঘেরাও করে রাখা। অ্যান্ড ফায়ারিং অ্যাট পিপল, এবং গুলিবর্ষণ করছিল সেই সকল ব্যক্তিদের উপর যারা রাশিং ওভার দেয়ার, সেই বাড়ির দিকে ধাবমান হচ্ছিল। চ্যান্টিং জয় বাংলা, জয় বাংলা বলতে বলতে দ্য ইনভিগোরেটিং স্লোগান অফ দ্য বাঙালিজ, তথা বাঙালি জাতির সেই তেজস্বী স্লোগান জয় বাংলা বলতে বলতে যারাই ধানমন্ডির 32 নম্বর বাড়িতে ধাবমান হচ্ছিল তাদের উপর গুলিবর্ষণ করে দ্য পাকিস্তানি অকুপেশনাল ফোর্সেস, পাকিস্তানি দখলদার বাহিনী। বাট দে ফ্লেড দ্য নেক্সট মর্নিং ওয়েন দ্য ইন্ডিয়ান আর্মি কেম টু রেস্কিউ দ্য ফ্যামিলি, কিন্তু তারা পরবর্তী দিনই পালিয়ে যায় সেই বাড়ি থেকে। ওয়েন দ্য ইন্ডিয়ান আর্মি, ভারতীয় সেনা এসেছিল এই পরিবারটিকে রেস্কিউ করার জন্য তথা উদ্ধার করার জন্য। শেখ জামাল রিটার্নড হোম ইন দ্য আফটারনুন ওয়াইল শেখ কামাল রিটার্নড হোম দ্য নেক্সট ডে। শেখ জামাল ওই দিন বিকালবেলা ফিরে আসে, যেখানে শেখ কামাল ফিরেছিল বাড়িতে পরবর্তী দিন। Last line of this passage, nevertheless, the biggest anxiety of the family persisted. কিন্তু পরিবারটির যে সবচেয়ে বড় উদ্বেগের বিষয় সেটা তখনও বহমান ছিল। persisted মানে অবস্থান করা বা বহমান থাকা, অর্থাৎ বজায় থাকা। দ্যাট বঙ্গবন্ধু was yet to be released from Pakistani prison and they didn't know when that great moment would arrive and how. যে বঙ্গবন্ধুর তখনও পাকিস্তানি কারাগার থেকে তখনও তার মুক্তি বাকি ছিল। রিলিজ অর্থ মুক্তি, রিলিজড এখানে ভার্ব করে দেওয়া হয়েছে, তার মুক্ত হওয়া বাকি ছিল। অ্যান্ড দে ডিডেন্ট নো, তারা জানতো না, অর্থাৎ পরিবারের সদস্যরা জানতো না যে ওয়েন দ্যাট গ্রেট মোমেন্ট, কখন এই মাহেন্দ্রক্ষণ আসবে এবং কিভাবে, হাউ। ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য। লেসন 2 দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।